Engineering from IIT Kanpur, and today's lecture will be the second lecture of the fruit production. লাস্টের দিন আমরা কি পড়েছিলাম? মৌমাছি প্রতিপালন। মৌমাছি প্রতিপালনের পর প্রাণী প্রতিপালনের মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে মৎস্য বা মাছ, ফিশারি। তো এবার আমাদেরকে মৎস্য চাষ সম্পর্কে সাইন্টিফিক ওয়েতে কতখানি কি হয়, কি করা হয় সেগুলো নিয়ে পড়বো। মূলত এখানে বলে রাখা ভালো যে যে মৎস্য চাষের জন্য যে সাইন্টিফিক পড়াশোনাগুলো করা হয় সেটার জন্য কিন্তু আলাদা সাবজেক্ট এবং আলাদা ব্রাঞ্চ অ্যাজ এ সায়েন্সের রয়েছে, যেটা কোথায় থাকে সেটা এগ্রিকালচার সেক্টরের ভেতরে ধরা হয়। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরের ভেতরে একে ধরা হয় মাছ চাষকে, এবং যেটাতে সাইন্টিফিক ওয়েতে যে সাবজেক্টটাতে মূলত মাছ বা মৎস্য চাষ সম্পর্কে পড়া হয়ে থাকে সেটা পশ্চিমবঙ্গে যেভাবে বলা হয় সেটা হচ্ছে গিয়ে ফিশারি। তো ফিশারি মূলত অল্প কয়েকটা কলেজ আছে পশ্চিমবঙ্গে যেখানে তোমরা চাইলে ফিশারিজ পড়তে পারো। তো ফিশারিজে 4 বছরের কোর্স হয় এবং সেখানে সেটাতে এমএসসিও হয়, পিএইচডিও হয়, অনেক কিছুই হয়। তো মূলত এই যে ফিশারিজ, যে বায়োলজির একটা অ্যাপ্লিকেশন শাখা, এটা কিন্তু কোনো বেসিক সায়েন্স না। এটা মূলত এতদিন পর্যন্ত তোমরা যতখানি বায়োলজি শিখেছো বা বায়োলজিটাকে যেভাবে আমরা পড়েছি সেটাকে বাইরের জগতে আমরা কিভাবে অ্যাপ্লাই করে ইকোনমিক্যালি আমরা দেশকে উন্নত করতে পারি এবং লোকেদের সুবিধা করতে পারি, তার মধ্যে যে সেক্টর গুলো আছে, যে অ্যাপ্লাইড বায়োলজি সেক্টর গুলো আছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কি এগ্রিকালচার। এবং এগ্রিকালচারের একটা সেক্টর হিসাবে মূলত ফিশারিকে রাখা হয়েছে ইন্ডিয়াতে, যেটাকে বলা হয় এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর। তো ফিশারিজ প্রথমে আমাদের যেটা জানতে হবে, যে যখন মূলত বাংলায় বলা হচ্ছে মৎস্য চাষ, মৎস্য কথার অর্থ হচ্ছে গিয়ে মাছ, কিন্তু যখন আমরা সাইন্টিফিক ওয়েতে পড়বো যে মাছ চাষ বা মৎস্য চাষ কি, তখন কিন্তু একটু ধারণাটা পাল্টে যাবে। যেমন শুধু কিন্তু আমরা মাছ এখানে আলোচনা করব না, এখানে মাছের সাথে সাথে আরো কি নিয়ে আলোচনা করা হবে? চিংড়ি, কাঁকড়া, গলদা চিংড়ি, খাদ্যযোগ্য ঝিনুক ইত্যাদি। অর্থাৎ জলজ যে প্রাণীগুলোকে মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে, বা জলজ যে প্রাণীগুলো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। যেমন মানে তোমরা অনেক সময় দেখে থাকবে যে অনেকের বাড়িতে অ্যাকোয়ারিয়ামে মাছ থাকে। কি মাছ থাকে? সেখানে তোমরা হয়তো কোনো একটা গোল্ড ফিশ পাবে, গোল্ড ফিশের আরো অনেক ধরন থাকতে পারে, সি হর্স, তো বা অন্য জায়গায় যেগুলো চিড়িয়াখানা থাকে সেখানে ডলফিন বাগেরা রাখা হয়। তো এই সবকিছুকে কিন্তু যখন মৎস্য চাষ বলা হবে সেটার মধ্যে ইনক্লুড করা হয়। বোঝা গেল? তো মূলত আমরা যেটাকে মাছ চাষ বলে খুব অল্প বিস্তর ভাবছিলাম, আসলে কিন্তু সেটা অনেকটাই বলো, যে শুধু মাছ নয়, যত রকমের ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট বা খাদ্যযোগ্য প্রাণী জলজ, তাদেরকে যেভাবে প্রতিপালন করা হয় বা তাদেরকে যেভাবে এক্সপ্লয়েট করা হয় বা তাদেরকে যেভাবে ব্যবহার করা হয় মানুষের উন্নতির জন্য, সেটাকে যেখানে পড়া হয় সেটাকে কি বলে? সেটাকে বলা হয় মৎস্য চাষ। এখানে মূলত মৎস্য চাষ বলতে যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এটাই। তো আমরা মাছ খাই, বিশেষ করে বাঙালিরা তো মাছ খাওয়ার জন্য যথেষ্টই প্রসিদ্ধ। যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকো তারা অবশ্যই, আমি জানি, মাছকে অনেকটাই মিস করো, এবং যারা পশ্চিমবঙ্গের ভেতরে থাকো তারা তো একদমই মিস করো না, তাদেরকে দেখে আমার হিংসা হয়। যাই হোক, তো এখানে অনেকগুলো মাছের নাম দেওয়া আছে, কোথায় কি মাছ পাওয়া যায় কি না পাওয়া যায় সেটা এরকম। কিন্তু এবার আমরা মাছ চাষ সম্পর্কে প্রথমে পড়া শুরু করি। ওকে, ঠিক আছে। সবার আগে মাছ, হুম, ঠিক আছে, মৎস্য চাষ গেল, তা হচ্ছে কেন? প্রথমটা হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্ট বা পুষ্টি। তো মৎস্য থেকে আমরা কি পাই, মাছ থেকে আমরা কি পাই? মাছ হচ্ছে গিয়ে প্রোটিনের ওয়ান অফ দা সোর্স, বেস্ট সোর্স বলা হয়, যে প্রোটিনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু যদি তুমি প্রাণীজ ফ্যাট সম্পর্কে আলোচনা করো, তাদের কম্পোজিশন তুমি দেখো, তাহলে কিন্তু একটা খুব চমকপ্রদ তথ্য তোমরা জানতে পারবে, যে যে কোনো ফিশ অয়েল কিন্তু অনেকটাই পুষ্টিগতভাবে উন্নত এবং স্বাস্থ্যের দিক থেকে অনেকটা উপযোগী, রেদার দেন কিসের থেকে? আমরা স্তন্যপায়ী থেকে যে ফ্যাট পাই তার থেকে ফিশ অয়েল অনেক বেশি
পুষ্টিগুণ সম্পন্ন গেল। তো মূলত ফিশ অয়েলের মধ্যে কি থাকে, বলা হয় যে ফিশ অয়েলের মধ্যে প্রচুর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এবার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলো কি, এগুলো অনেকটা বায়োকেমিস্ট্রি জিনিস, কিন্তু এখনো পর্যন্ত জেনে রাখবো যে স্তন্যপায়ী যারা থাকে, অর্থাৎ যারা যারা স্তন্যপায়ী, তারা কি করে, তারা নিজেদের মধ্যে কি রাখে, তারা নিজেদের মধ্যে কি স্টোর করে, স্যাচুরেটেড ফ্যাট। মোটামুটি স্যাচুরেটেড ফ্যাট সংগ্রহ, স্টোর করার প্রবণতা এদের বেশি। এবং মাছের মধ্যে কি থাকে, আনস্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট। এবং আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে সেই সব ফ্যাট গুলো অ্যাকচুয়ালি আনস্যাচুরেটেড ফ্যাটের আন্ডারে আসে, যেমন লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। মূলত যখন বলা হয় যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড কোনটা, তখন আমরা খুব সহজেই বলি লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড। লিনোলেইক অ্যাসিড যেটা আছে সেটা কিন্তু ওমেগা 3 বলা হয়, এবং লিনোলেনিক যেটা আছে সেটাকে বলা হয় ওমেগা 6। তো এরকম আরো অনেক ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো মাছে অনেকটাই বেশি পরিমাণে পাওয়া যায়। প্রথম কথা তো এটা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলেছিলাম, প্রোটিনের উৎস। এবার প্রোটিনের উৎস হিসাবে মাছের গুরুত্বটা কোথায়, প্রোটিনের উৎস হিসাবে মাছের গুরুত্বটা হচ্ছে গিয়ে যে যত রকমের ননভেজ প্রোটিনের উৎস রয়েছে, যেমন চিকেন, মাটন, এগুলো, এটা কিন্তু শরীর বা স্বাস্থ্যের জন্য সবার যতটা উপকারী। যেমন বলা হয় যে প্রতিদিন তোমার যদি স্বাভাবিক জীবনযাপন করে থাকো, সাধারণ মানুষদের প্রতিদিন মাটন খাওয়া উচিত না। কারণ কি, কারণ মাটনে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। যে প্রোটিন আমরা পাই সেটার মধ্যেও প্রচুর পরিমাণে এমন জিনিসপত্র থাকে যা আমাদের বডিতে কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন তৈরি করতে পারে। সেই তুলনায় মাছ কিন্তু অনেকটাই আলাদা। রাদার মাছ একটা এমন নন ভেজের মধ্যে পড়ে যে নন ভেজটাকে তুমি প্রতিদিন গ্রহণ করতে পারো। তো ফিশ একটা এমন প্রোডাক্ট যেটা কিন্তু ভারতবর্ষের মূলত যে স্টেট গুলো বা যে রাজ্যগুলো কোস্টাল এরিয়ার সাথে নিজেদের বর্ডার শেয়ার করে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশেষ করে কোস্টাল এরিয়া এবং কোস্টালের উপরে যে বদ্বীপ অঞ্চলটা পাওয়া যায়, সেই বদ্বীপ অঞ্চলের যে লোকজনরা থাকে তাদের খাদ্যাভ্যাস কিন্তু মাছেদের দ্বারা প্রচুর নির্ভরশীল এবং প্রভাবিত। যেমন পশ্চিমবঙ্গে প্রচুর নদী নালা আছে, এখানকার লোকজনের খাদ্যাভ্যাসে কিন্তু তুমি দেখবে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। অন্যদিকে তুমি যদি একটু দক্ষিণের দিকে যাও, যেমন ধরা যাক মানে কর্ণাটক বা ওড়িশা কোস্টাল এরিয়া বা সমুদ্রের কাছের এরিয়া, সেখানে কিন্তু দেখবে যে তারা সমুদ্রের মাছ খেতে বেশি অভ্যস্ত, এবং তারা কিন্তু সেই খাদ্যাভ্যাসের দ্বারাই ধীরে ধীরে চলছে তাদের এরকম। তো মাছ কিন্তু খাদ্যের উৎস হিসাবে ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এবং ফিশারিজ আর একটা কি প্রয়োজন, ফিশারিজের ফিশারিজের আর একটা প্রয়োজন হচ্ছে গিয়ে ইকোনমি। কিসের ইকোনমি? ইকোনমিটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের, যখন দেশের ইকোনমি নিয়ে কথা বলা হয় তখন কিন্তু ফিশারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ কি, কারণ ভারতবর্ষ 3 দিক থেকে সমুদ্র দিয়ে ঘেরা, এবং ভারতবর্ষ আশেপাশে সাউথ ইস্ট এশিয়ার যতগুলো কান্ট্রি রয়েছে, চায়নাকে ছাড়া, মূলত ভারত মহাসাগরের যে অংশটাতে ইন্ডিয়া রয়েছে সেটাতে কিন্তু ইন্ডিয়ার প্রভাব বা প্রতিপত্তি অন্য যে কোনো কান্ট্রির তুলনায় অনেকটাই বেশি। তো এই বিপুল পরিমাণ যে সমুদ্র সম্পদ রয়েছে, ভারতবর্ষ সেটাকে অনেকটাই এক্সপ্লয়েট করে, অর্থাৎ অনেকটা ব্যবহার করে। মূলত মাঝিরা অনেক সময় বা প্রায় ট্রলার নিয়ে যায়, তারা গভীর সমুদ্র থেকে মাছ ধরে সেটাকে বাজারে এসে বিক্রি করে। বা এমন কোনো মাছ যেমন ইলিশ হয়ে গেল বা চিতল হয়ে গেল, এই মাছগুলোকে কিন্তু এক্সপোর্টও করা হয়, কারণ এগুলোর কিন্তু গুরুত্ব অনেকটা বেশি। তো এই হচ্ছে গিয়ে ইকোনমির উপর প্রভাব। এবার আমরা দেখব যে ইকোনমির উপর প্রভাব ঠিক আছে, কিন্তু ভারতবর্ষের স্থান এই ফিশারিজে কত। তো বলা হয় যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, যখন ফিশারিজ বলা হয় তখন একে র্যাঙ্ক দেওয়া হয় থার্ড অল ওভার ওয়ার্ল্ড। এবং যখন বলা হয় অ্যাকুয়াকালচার তখন ধরা হয় সেকেন্ড। তো যে কান্ট্রি পুরো পৃথিবীতে ফিশারিজে থার্ড এবং অ্যাকুয়াকালচারে সেকেন্ড র্যাঙ্ক রাখে, তাহলে তাদের ইকোনমি বা জিডিপির ওপর ফিশ বা মাছের প্রভাব কতটা বেশি সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো ইকোনমি এবং খাদ্যের একটা এত বড় গুরুত্বপূর্ণ
অংশ হওয়ায় ফিশারিজকে নিয়ে সায়েন্টিফিক আলোচনা এবং কিভাবে আমরা ফিশারিজকে আরো অনেকটা সায়েন্টিফিক পদ্ধতিতে উন্নত করতে পারি, যাতে আমরা অধিক পরিমাণে ফসল এবং অধিক পরিমাণে অর্থ লাভ করতে পারি। তার জন্য আমাদের ফিশারিজ বা ফিশারি সম্পর্কে জানা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে মূলত যেমন বললাম যে একটা সময় কলেজে তোমার ফিশারিজ পড়ানো হয়, মূলত সেই কলেজ লাইফে তোমাদের ফিশারিজ কে নিয়ে যা পড়ানো হয় সেটারই একটা ছোট্ট এবং গ্লিমস তোমাদের বইয়ে আছে। ছোট্ট গ্লিমস বলতে গেলে খুবই ছোট, নিয়ারলি আহ 2 পাতাও নেই, 1 পাতাও নেই, খুবই ছোট। তো আজকে আমরা এই মৎস্য চাষ সম্পর্কে পড়বো এবং বইয়ে যেমনটা অনেক কিছু দেওয়া নেই, চেষ্টা করব যে সেখান থেকে কিছু বেশি যাতে তোমাদেরকে পড়ানো যায়, যাতে তোমরাও উপকৃত হও, জিনিস সম্পর্কে জানো এবং তার সাথে সাথে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা ছিল ফিশারিজ এর ইন্ট্রোডাকশন। এবার ইন্ট্রোডাকশন থেকে আর সরি এবং সরে শুরু করি। কি শুরু করব, যে সাইন্টিফিক ওয়ে কি। তো সবার আগে ধরা যাক মাছ চাষকে কি বলা হয়। মাছ চাষকে বলা হয় পিসিকালচার। ওকে, পিসি কালচার। তো পিসি কালচার শব্দটা যখন বলা হয় তখন কিন্তু আমাদের বারবার মাথায় রাখতে হবে, পিসি কালচার যখন বলা হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র মাছেদের জন্যই বলা হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র মাছেদের জন্যই বলা হয়। গেল, কি পিসি কালচারটা কি, কি বিজ্ঞানসম্মত যে নর্মাল সংজ্ঞা দেওয়া হয়, যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছেদের প্রতিপালন। গেল, এটা হচ্ছে গিয়ে পিসিকালচার। এবং পিসিকালচারের সাথে অত্যন্ত সম্পর্কযুক্ত আর একটা টার্মিনোলজি আছে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ফিশারি। ফিশারিতে কি বলা হয়, ফিশারিতে বলা হয় যে না, শুধু মাছ না, ও মূলত বলে রাখা ভালো, পিসিকালচারে শুধু মাছ বলতে শুধুমাত্র খাদ্যযোগ্য মাছেদের কথা বলা হচ্ছে না। নর্মাল অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো রাখা হয় বা যেসব মাছকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না কিন্তু অন্যরকম ভাবে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, তাদেরকেও কিন্তু পিসিকালচারের আন্ডারে রাখা হয়। এবার ফিশারিসে কি বলেছে, ফিশারিসে বলে যে না, মাছ ঠিক আছে কিন্তু শুধুমাত্র 2 রকম মাছেদের সম্পর্কে আমরা আলোচনা করব। এক, যাদের ফিন রয়েছে। এবার ফিন কি, ফিন হিসাবে তোমরা মূলত মনে রাখো এরকম মাছ যদি হয়ে থাকে, যদিও ছবিটা খুব খারাপ হলো, তাদের যে এই যে শার্কের মতো একটা যে থাকে, কি বলবো, এটা হয়তো তোমরা কার্টুন বাগেরাতে দেখেছো, যে ওই শার্কের মতো একটা উপরে ঘুরে বেড়ায়, তো মাছেদের এই যে এই অংশটা থাকে, এই ফিন যাদের আছে সেই সব মাছ, এবং কাদের, সেলফিশ। গেল, এদেরকে যখন প্রতিপালন করা হয় তখন তাকে বলা হয় ফিশারি। কিন্তু মূলত যখন তোমরা বাজার ঘাটে যাবে তখন কিন্তু ফিশারি বলতে গেলে কিন্তু আরো অনেক কিছু বোঝাতে পারে, যেটা কিন্তু হয়তো স্ট্রিক্টলি শুধুমাত্র ফিন বা শেলফিশের আন্ডারে না। এবার মনে রাখতে হবে, যখন আমরা বিজ্ঞান পড়ি এবং যখন আমরা সাধারণ লোকেদের সাথে কথা বলি, টার্মিনোলজির মিনিং কিন্তু অনেকটাই আলাদা হয়, অনেক সময় টার্মিনোলজিও আলাদা হয়ে যায়। অর্থাৎ ফিশারি বলতে গেলে তুমি যখন বিজ্ঞানসম্মত ভাবে তুমি ফিশারিকে বলছো তখন কিন্তু তোমার প্রত্যেকটা কথার অর্থ খুব স্ট্রিক্ট হওয়া চাই। কিন্তু যখন তুমি লোকেদের সাথে কথা বলো তখন ফিশারি বলতে আরো হয়তো তারা অন্য কিছু বলতে পারে। তো যাই হোক, এবং 3 নম্বরটি কি আছে, 3 নম্বরটি আছে অ্যাকুয়া কালচার। অ্যাকুয়া মানে কি, অ্যাকুয়া মানে হচ্ছে জল। ওকে, অ্যাকুয়া মানে হচ্ছে জল। মোস্ট প্রবাবলি এটা ল্যাটিন ওয়ার্ড, যতদূর আমার মনে হচ্ছে গ্রিকও হতে পারে, ইতিমধ্যে আমার ঠিক মনে নেই। তো যাই হোক, অ্যাকুয়া মানে জল। এবং অ্যাকুয়া কালচার বলতে কি বোঝানো হয়, আমরা যেসব জলজ প্রাণীদের থেকে যত রকম ভাবে উপকৃত হয়, হয়তো সেটা দিয়ে কোনো রকম একটা জিনিস তৈরি করা হচ্ছে, সেটা খাবার হিসেবে গ্রহণ করা হচ্ছে, সেটা অ্যাকোয়ারিয়ামে রাখা হচ্ছে, সেটা থেকে কোনো একটা ফ্রেশ পাউডার তৈরি করা হচ্ছে, হোয়াট এভার ইট ইজ, যদি কোনো জলজ প্রাণীকে আমরা রিয়ারিং করি, অর্থাৎ কোনো জলজ প্রাণীকে যদি আমরা প্রতিপালন করি, তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যাকুয়া কালচার। অর্থাৎ জলজ যে কি বলে হচ্ছে, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জলজ প্রাণীদের প্রতিপালন। গেল, তো এই হচ্ছে গিয়ে 3টা টার্মিনোলজি, অ্যাকুয়াকালচার, পিসিকালচার অ্যান্ড ফিশারি। ঠিক আছে, এবং যে জিনিসটা তোমাদেরকে বলা হয়নি সেটা বলে রাখি, যে যখন 1960-এর দশকে যখন আহ
গমের উৎপাদন বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানার দিকে প্রচন্ড পরিমাণে বেড়ে গেছিল। কারণ কি ছিল? সবুজ বিপ্লব। এবার সবুজ বিপ্লবটা কারণ নেই, গমের প্রোডাকশন ইনক্রিজের জন্য সবুজ বিপ্লব কারণ ছিল না। মূলত গমের প্রোডাকশন ইনক্রিজ হওয়াটাকেই বলা হয় সবুজ বিপ্লব। তো সেরকম ভাবে ইন্ডিয়া যখন সবুজ বিপ্লবের পর অন্যান্য যে সেক্টর গুলো রয়েছে, সবুজ বিপ্লব তো মূলত হয়েছিল এগ্রিকালচারে, যে ধান গম এগুলোর উপর ধীরে ধীরে শুরু হয়েছিল। কিন্তু তারপর ভারতবর্ষ কি করলো? স্বাধীনতার পরে তারা দেখলো যে না, আমাদের যে এই বিপুল পরিমাণ ধন সম্পদ আছে, সেটাকে সাইন্টিফিক পদ্ধতিতে আমাদেরকে রিয়ারিং করতে হবে। এবং তারপর থেকে সবুজ বিপ্লবের মতো কি পথ দেখে তারা অন্যান্য সেক্টর গুলোতেও কাজ করা শুরু করে। এবং একটা সময় গিয়ে মাছের প্রোডাকশনের উপরেও কিন্তু সরকারের নজর পড়ে। তারা বিভিন্ন রকমের ইনস্টিটিউট গড়ে তোলে, বিভিন্ন রকম সায়েন্টিস্ট এবং সেই ব্রাঞ্চ রিলেটেড পড়াশোনা শুরু করে। মূলত কথা যে ফিশারিজ কে এস্টাবলিশ করা, এবং এর ফলে প্রচুর পরিমাণে মৎস্যের উৎপাদনও বৃদ্ধি পেয়েছিল। একে কি বলা হয়? একে বলা হয় ব্লু রেভলিউশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় দিতে পারে। ব্লু রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত মনে রাখতে হবে, এটা পিসিকালচার, অ্যাকোয়াকালচার, ফিশারিজ এগুলোর সাথে সম্পর্কিত। ব্লু রেভলিউশন বলতে এখানে কিন্তু জলজ কোন একটা রেভলিউশনের কথা বলা হয়েছে, এর জন্য ব্লু রেভলিউশন বলা হয়। অর্থাৎ এটা মাছেদের নিয়ে, মাছেদের প্রোডাকশন বৃদ্ধি গেল, এটা হচ্ছে গিয়ে ব্লু রেভলিউশন। এগুলো ছিল কিছু টার্মিনোলজি, যে টার্মিনোলজি গুলো মূলত তোমরা ফেস করবে যখন কাউকে এইসব জিনিস সংক্রান্ত, যখন তোমাদের বেস বানানো উচিত তখন এই টার্মিনোলজিকে তোমরা ফেস করবে। এবার আমরা আসি মূলত সায়েন্স কি আছে এর ভেতরে। তো এর ভেতরে সায়েন্স জানতে গেলে তোমাকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে গিয়ে ফিশারি কয় রকমের হয় সবার আগে। ফিশা- বাংলায় লিখতে হবে। এখানে আমি মৎস্য চাষ কথাটি লিখছি না, কারণ মৎস্য চাষ কতটা বিজ্ঞানসম্মত আমি জানি না। ফিশারি কথাটা লিখি। ফিশারি, ফিশারিজ কয় রকমের হয়? একটা বলছে যে স্বাদু জলে বা বদ্ধ জলে, একে কি বলা হয়? একে ইনল্যান্ডও বলে। এবং আর একটা হচ্ছে গিয়ে সমুদ্র। মূলত সোর্স কি কি? সোর্স কি হতে পারে মাছেদের? এক, তুমি নদী চলে যাও, পুকুর চলে যাও, এরকম ঝিল চলে যাও, এটা। আর একটা কি হতে পারে? সেটা কি? সমুদ্র বা নোনা জলের মাছ। এটা স্বাদু জল এবং এটা সমুদ্র বা মেরিন। এটা নোনা জল, নোনা জল। এগুলো তোমরা আগেই অনেকটা জানো, কিছুটা আমি আবার বলে রাখছি। এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার না, খুবই সহজ ব্যাপার। এবার ইনল্যান্ডটাকে দুভাগে ভাগ করা হয়। একটা বলা হয় যে নদী অথবা পুকুর, এরকম ধরে নাও। আর একটাকে বলা হয় মোহনা। মোহনা মানে কি? মোহনা মানে হচ্ছে গিয়ে যেখানে একটা নদী গিয়ে সমুদ্রে পড়ে। এবার নদীর থেকে আমরা যখন মাছ পাই সেটা কিরকম পেতে পারি? এক, নদীর অনেক উপরে, ধরা যাক তুমি কোনো একটা নদীর উৎসের ওখানে নদীর মধ্যে যে মাছ আছে সেটাকে তুমি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারো। অথবা তুমি নদীটা যেখানে গিয়ে মিশেছে সমুদ্রের মধ্যে, সেখানেও আলাদা রকমের মাছ পাওয়া যাবে, সেটাকেও খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। তো নদীর মাছেদের মধ্যে কি পড়ে? নদী এবং পুকুরের মধ্যে খুব সহজ, রুই, কাতলা, মৃগেল, এরকম। এবার মোহনার মাছেদের মধ্যে কি কি আসে? মোহনার মাছেদের মধ্যে আসে তোপসে। আরে ভাই, তোপসে এক গেল। 2 নম্বর কি হতে পারে? উম ভেটকি, এই ধরনের পার্শে, এই টাইপের। আর নোনা জলের মাছ বলতে কি বোঝানো হয়? নোনা জলের মাছ 2 রকমের হয়। এক বলা হচ্ছে কোস্টাল, অর্থাৎ এটা ধরো সমুদ্র যেখানে মানে কি স্থল। কোস্টাল বলতে কি বোঝানো হচ্ছে? কোস্টাল বলতে বোঝানো হচ্ছে যেখানে সমুদ্র খুব মানে কাছের সমুদ্রের, অর্থাৎ যেখানে ডাঙার সমুদ্রের যে লাইন আছে তার আশেপাশে, অর্থাৎ যেখানে বিচ থাকে তার আশেপাশে যে আহ জায়গায় মানে বা কোস্টাল এরিয়াতে যতটা করা হয় মাছ, তাদেরকে বলা হয় কোস্টাল এরিয়ার মাছ। এগুলোর মধ্যে অনেক কিছু আছে, যেমন পমফ্রেট, হেরিং, এই টাইপের। আর একটা বলছে ডিপ, ডিপ সি, অর্থাৎ এটা গভীর সমুদ্রের মাছ, গভীর সমুদ্র। এখানে কি কি পাওয়া যেতে পারে? এখানে অনেক কিছুই পাওয়া যায়। তোমরা যারা হয়তো কলকাতার মার্কেট বাগেরা ঘুরেছো তারা হয়তো অনেকেই জানো যে শার্ক বা অন্যান্য যে সামুদ্রিক প্রাণী আছে সেগুলো, যেমন ইলিশও অনেকটাই
সমুদ্রের কাছাকাছি দ্বীপ সমুদ্রেই থাকে। ওর তারা যখন সন্তান প্রসব করতে হয় তখন তারা বাইরে আসে, বাকি তারা ওখানেই থাকে। তো এই হচ্ছে গিয়ে গভীর সমুদ্রের মাছ, মোহনার মাছ, কোস্টাল এরিয়ার মাছ। এটা হচ্ছে এরকম কোথায় কোথায় মাছ চাষ করা হয়, স্বাদু জল, নোনা জল, এইরকম জিনিস করে করা হয়েছে। তো এখান থেকে মূলত যদি তোমাদের পরীক্ষায় আসে এক্সাম্পল আসতে পারে, এবং এই এক্সাম্পল গুলো অবশ্যই এমন এক্সাম্পল দিবে যেটা তোমাদের নর্মাল মস্তিষ্কে, অর্থাৎ তোমাদের জীবনযাত্রা দিয়ে তোমরা খুব সহজেই বিচার করতে পারো। অবশ্যই একে ওখানে গিয়ে লিখে দিয়ে আসো না, এসো না কি নোনা জলের মাছ হচ্ছে গিয়ে রুই, কাতলা, এগুলো কিন্তু যাতে ভুল না হয়। মূলত কোনটা কোন জায়গাকার মাছ সেটা সম্পর্কে কিন্তু সম্যক জ্ঞান থাকা উচিত, এবং হোপফুলি এগুলো আমাদের আজকের পড়ার আগেই তোমাদের ছিল বলেই আমি ধরছি। তো এরপর কি আছে? এরপর আছে যে আমরা এই যে মাছ চাষ করব, এতক্ষণ ধরে চিৎকার করা হচ্ছে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ। তো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যে মাছ চাষগুলো করব, তো সবার আগে ব্যাপার হচ্ছে যে কোন মাছগুলোর চাষ করা উচিত। তো কোন মাছগুলোর চাষ করা উচিত, যে মাছগুলোর চাষ করা উচিত তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো কার্প। কার্প বলতে তোমরা অনেকেই শুনেছো, যারা বাজারে যাও বা বাজারে দেখেছো গেছো বাবা মার সাথে, তারা কিন্তু জানো যে অনেক মাছ পাওয়া যায় যাদেরকে এরকম ভাবে নামে ডাকা হয়, সিলভার কার্প, গ্যাস কার্প, এরকম। তো এই কার্প জিনিসটা কি? তো কার্প হচ্ছে গিয়ে সেই সব মাছ যাদের প্রতিপালন করা যথেষ্ট সহজ, এবং এদেরকে আইডেন্টিফাই করার জন্য 3 থেকে 4টি খুব সহজ বৈশিষ্ট্য রয়েছে। তো কার্পের কি কি সহজ বৈশিষ্ট্য রয়েছে আইডেন্টিফাই করা, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সাইক্লয়েড আঁশ। সাইক্লয়েড আঁশ এক কি বলা হয়েছে যে এই সব মাছেদের বডিতে যে সমস্ত বডিতে অবশ্যই থাকবে না, মূলত পটকা যেখানটা আছে সে তার আশেপাশে যে আঁশগুলো থাকে সেটাকে বলা হয় সাইক্লয়েড আঁশ। এবার সাইক্লয়েড আঁশের ছবিটা দেখবো। যদি সাইক্লয়েড আঁশের ছবিটা দেখি তাহলে কেমন দেখা যাচ্ছে? এরকম গোল গোল, এই সাইকেল টাইপের জন্যই একে বলা হয় সাইক্লয়েড আঁশ। গেল। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছে কার্প, যে যে আর এক যে বৈশিষ্ট্য থাকতে হবে তাকে কি বলা হয়, বলেছে যে কোনো গিল বা পটকা ছাড়া, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছেদের শ্বসন অঙ্গ বা শ্বাস নেওয়ার যন্ত্র, সেটা ছাড়া এক্সট্রা কোনো রেসপাইরেটরি অর্গান বা শ্বাস অর্গান থাকবে না। যেমন তোমরা যারা জানো শিঙি মাছ বা মাগুর মাছ দেখেছো, তারা কিন্তু জানো যে এই মাছগুলো বা শোল মাছ, বিশেষ করে যারা ক্যাটফিশ প্রজাতির মাছ থাকে, তারা কিন্তু একটু অন্যরকম হয়। তারা কিন্তু অনেক সময় ডাঙার মধ্যেও অনেকটা সময় শ্বাসকার্য গ্রহণ করতে পারে। এর কারণ কি, তাদের বডিতে গিল এবং পটকা ছাড়াও এক্সট্রা অনেক শ্বাস অঙ্গ থাকে। অনেক মাছ এরকমও পাওয়া যায় যারা নিজেদের স্কিনের মাধ্যমে কিছুটা অক্সিজেন বডিতে শোষণ করতে পারে। তো বলা হচ্ছে যে এই যে কার্প গুলো রয়েছে, যাদেরকে মূলত খাদ্য হিসাবে প্রচুর পরিমাণে চাষ করা হয়, যেটা হচ্ছে খাদ্যের যোগান হিসাবে সব থেকে বেশি পরিমাণে যে মাছগুলোকে চাষ করা হয়, যে কার্প আছে, বলা হচ্ছে যে এদের কোনো এক্সট্রা শ্বাস অঙ্গাণু থাকবে না, কোনো এক্সট্রা শ্বাস শ্বাস অঙ্গ থাকবে না, শুধু গিল আর পটকাই থাকবে। 3 নম্বরটা কি বলা হচ্ছে? 3 নম্বরটা বলা হচ্ছে যে নো টিথ অন দ্য জ। যে রুই কাতলা মৃগেল যেগুলো আছে, বলা হচ্ছে যে এদের যে দাঁত থাকবে সেটা মূলত ছোট হবে বা হয়তো থাকবে না। অর্থাৎ বলা হচ্ছে যে চোয়ালে দাঁতের অভাব। গেল। এবং চতুর্থ এবং সর্বশেষ বৈশিষ্ট্যটা কি, এদের বডিতে আঁশ থাকলেও মাথায় কিন্তু কোনো রকম আঁশ পাবে না। অর্থাৎ মাথায় কোনো আঁশ থাকে না, এদেরকে বলা হয় কার্প। তো আমি তো কার্পের এতখানি বললাম, এই কার্পের মধ্যে কে কে পড়ে সেটা একটু দেখে নিই। এই কার্প বলতে গেলে এতক্ষণ ধরে যে চিৎকার করা হচ্ছে, এদের মধ্যে কে কে পড়ে। তো কার্পের মধ্যে কি কে 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 পড়ে সেটা একটু দেখবো। তো প্রথম কার্প, কার্পের মধ্যে যা যা পড়ে, যে যে মাছগুলো পড়ে সেই সেই মাছগুলো মূলত আমি যাদের সাথে ইন্টারাক্ট করবার কথা তারা প্রত্যেকে বাংলা ভাষা বোঝে বা বাঙালি হবে। তো মোস্ট প্রবাবলি প্রায় তোমরা সকলেই খেয়েছো, জাস্ট একটু ব্রেন চালাবে এবং এই জিনিসগুলোকে কিন্তু ভুল করবে না। তো গেল। কার্পের মধ্যে প্রথমে কি আসবে? না, প্রথমে আসবে দেশীয়, অর্থাৎ যে মাছগুলো দেশের লোকেরা অনেকদিন আগে থেকেই খায়। এবং আরেকটা আসবে এক্সোটিক, যেটাকে বাইরের তো কোনো দেশ থেকে নিয়ে আসা হয়েছে, এটাকে বলা হয়
যে বিদেশিও বলতে পারো বা পরদেশিও বলতে পারো, যাই হোক হোয়াট এভার ইট ইজ। তো একটাকে বলা হয় দেশীয়, যেটা সেটাকে ইংরেজিতে বলা হয় এন্ডেমিক, আর বিদেশিটাকে বলা হয় এক্সোটিক। এন্ডেমিকের মধ্যে দুটা আসে, একটা মেজর, একটা মাইনর। এই মেজর আর মাইনরের মধ্যে ডিফারেন্স কি? মেজর বলতে গেলে কার্পের, দেশীয় যে কার্প গুলো আছে, অর্থাৎ ভারতবর্ষের যে নিজের মাছের ভ্যারাইটি গুলো আছে, সেগুলোর মধ্যে দু রকম হয়। একটা যে মাছগুলোকে প্রচুর পরিমাণ, যেগুলো সাইজে বড় হয় এবং প্রচুর পরিমাণে খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। আর একটা যাদের সাইজটা একটু ছোট হয় এবং তুলনামূলকভাবে কম খাদ্য হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। তো মেজর কার্পের মধ্যে কি কি আসে? মেজর কার্পের মধ্যে আসে রুই, কাতলা, মৃগেল আর কালবোস। অন্যদিকে মাইনরদের মধ্যে কি কি আসে? বাটা, বাটা মাছ প্রত্যেকেই খেয়েছো। পুঁটি, পুঁটি মাছ প্রত্যেকে খেয়েছো। এবং পুঁটিরই অন্য আর একটা ভ্যারাইটি যেটা একটু জানো, একটু মোটা হয়, একটু বড় হয় এবং একটু কিছুটা সাদা রঙের দেখতে হয়, তাকে কি বলা হয়? সরপুঁটি। তো মাইনরের মধ্যে থাকে সরপুঁটি। এবার বিদেশি কার্পের কি কি এক্সাম্পল থাকে? বিদেশি কার্পের সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেগুলো মূলত চায়না থেকে ইন্ডিয়াতে আনা হয়েছিল অনেক সময়, অনেক বছর আগে, তাদের মধ্যে একটা হচ্ছে সিলভার কার্প, তারপরে গ্রাস কার্প এবং কমন কার্প। তো কার্প কাকে বলে? কার্প হচ্ছে গিয়ে সেই সব মাছ যাদেরকে ভারতবর্ষে প্রচুর, সরি, মূলত যাদেরকে প্রচুর পরিমাণে চাষ করা হয়, কারণ তাদের খাদ্যগুণ বা খাদ্য হিসেবে গ্রহণ করার প্রবণতা অনেকটা বেশি। সেই কার্পকে কিভাবে চিনতে পারবো? সাইক্লয়েড আঁশ থাকে, কোনো এক্সট্রা শ্বাসঙ্গ থাকে না, চোয়ালে দাঁত থাকে না বা খুব ছোট থাকে, অথবা কি বলে, মাথায় কোনো রকম আঁশ কিন্তু থাকবে না, এদেরকে বলা হয় কার্প। কার্প কত রকমের হয়? এক, দেশীয় কার্প যেগুলো ইন্ডিয়াতে অনেকদিন আগে থেকেই ছিল, এদেরকে কি বলা হয়? এন্ডেমিক। এন্ডেমিক মানে কি? নিজেদের বা স্থানীয়। এবং এক্সোটিক, যেটাকে রপ্তানি করা হয়েছে, সেই জায়গাকার নিজের না, সেই বাস্তুতন্ত্রের নিজের না, এরা এখানে ইভলভ হয়নি, তারা বাইরে থেকে এসেছে বা বাইরে থেকে আর্টিফিশিয়ালি তাদেরকে নিয়ে আসা হয়েছে, এদেরকে বলা হয় এক্সোটিক কার্প। এবং দেশীয় কার্পের মধ্যে কি কি আছে? মেজর এবং মাইনর। মেজরদের মধ্যে কি? রুই, কাতলা, মৃগেল এবং কালবোস, এদের সাইজ কিন্তু অনেকটা বড় হয়। এবং মাইনর কি? পুঁটি, সরপুঁটি এবং বাটা। খুব তোমরা যারা বাজারে যাও বা হয়তো যারা মাছ খাও, তারা তো অবশ্যই জানো যে রুই, কাতলা, মৃগেল, কালবোস এগুলো অনেক বড় বড় মাছ হয়। এবং পুঁটি, বাটা, সরপুঁটি এগুলো ছোট ছোট মাছ হয়, যদি খেতে হয় তাহলে একটা আস্ত মাছই খেতে হয়। এবং বিদেশি কার্পের মধ্যে কি আসে? বিদেশি কার্পের মধ্যে আসে হচ্ছে গিয়ে সিলভার কার্প, গ্রাস কার্প এবং কমন কার্প। এই হচ্ছে গিয়ে কার্প। এবং প্রত্যেকটা কার্পের সাইন্টিফিক নেম তোমরা একটু চেষ্টা করবে জেনে রাখার। যেমন রুই মাছের সাইন্টিফিক নেমটা খুব ইম্পর্টেন্ট, এটা হয়তো তোমাদের ক্লাস 11-এ ইয়েতেও ছিল, প্র্যাকটিক্যালেও ছিল, অন্তত আমাদের সময় ক্লাস 11-এ প্র্যাকটিক্যালে এরকম থাকতো আইডেন্টিফিকেশনে। তো রুই মাছের সাইন্টিফিক নেম কি? লেবিও রোহিটা। রোহিত, বাংলাদেশে রুই মাছকে রোহিত বলা হয়। এর জন্য কিন্তু খুব যে নামকরণ গুলো হয়েছে দেশীয় মাছের নাম, অর্থাৎ ইন্ডিয়ার এই মাছগুলো এন্ডেমিক, তার জন্য এদের নামকরণ করবার সময় কিন্তু কিছু কিছু ইন্ডিয়ান ওয়ার্ডসকেই ইউজ করা হয়েছে, কিন্তু কিছুটা ল্যাটিন টার্মে। তারপর কি আছে? কাতলা। কাতলাকে কি বলা হয়? ক্যাটলা, ক্যাটলা। মৃগেলের একটা আছে সাইরাইনাস মৃগালা, লেবিও কালবাসু, এরকম। এবং অন্যদিকে এটা আমি জানি না মাহাসির কি জিনিস, টরটর বলে। যাই হোক, মাইনর কার্পের মধ্যে কি আছে? বাটা। বাটাকে কি বলা হয়? লেবিও বাটা। সরপুটি, পুন্টিয়াস সারানা এবং কমন পুটি, পুন্টিয়াস টিকটো। দেখেছো? পুটি, পুটি, UNTI, এটাকে মানে যদি ইংরেজিতে নিয়ে যাও তাহলে এনটা কি হয়? চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হয়, সেম পুটি মাছ। পুটি, পুন্টিয়াস সারাটা এবং পুন্টিয়াস টিকটো। এটা হচ্ছে গিয়ে মাইনর কার্প। এবার মেজর কার্প আর মাইনর কার্পের মধ্যে কি ডিফারেন্স, যেটা প্রথমে বলেছিলাম, মেজর কার্প কি? রুই, কাতলা, মৃগেল এগুলো কি হয়? সাইজে বড় হয়। প্রথম জিনিসটাই এখানে, যে প্রথমেই বলা হয়েছে মেজর কার্পের সাইজ বড়, মাইনর কার্পের সাইজ ছোট। তারপর সিগনিফিকেন্স বলছি, ইকোনমিতে প্রচন্ড ইম্পর্টেন্ট, ইকোনমিতে লেস ইম্পর্টেন্ট, এমনটা না যে ইম্পর্টেন্ট নয়, কম ইম্পর্টেন্ট। অনেক সময় যখন আমরা পার্থক্য লিখি দুটো জিনিসের, যখন আমরা ডিফারেন্স করি, অনেক সময় আমরা কি লিখি? আরে এটা তো খুব ভালো, এটা একদমই খারাপ। এই ধরনের ডিফারেন্স কিন্তু প্র্যাকটিক্যালি সায়েন্সে কিন্তু খুব খারাপ। কারণ টার্মিনোলজিকে সবসময় সায়েন্টিফিক ওয়েতেই বলা উচিত, কারণ সায়েন্স যখন পড়া হয় এটা কিন্তু প্রায় প্রত্যেকটা সাবজেক্ট বাকি তোমরা যেগুলো পড়ে থাকো, সাহিত্য বা অন্য কিছু, তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এখানে কিন্তু আমরা কোনো, সবসময় কোনো কিছু স্ট্রিক্ট হয় না,
অনেকটাই আলাদা হয়, কিন্তু তবু তোমাকে নিজের ভাষার মাধ্যমে সেটাকে অত্যন্ত সঠিকভাবে এবং সরলভাবে এক্সপ্রেস করতে হয়। এর জন্য যখন তোমরা লিখবে যে মেজর কার্ভ ইজ ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, মাইনর কার্ভ ইজ ইকোনমিক্যালি লেস ইম্পর্টেন্ট, মানে ইকোনমিক অর্থনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ, এমনটা নয় যে গুরুত্বপূর্ণ নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু কম গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে আরো হাজারটা তুমি পেয়ে যাবে, কি নিউট্রিশন মোর, নিউট্রিশন লেস, জানি না এটা কিসের ভিত্তিতে বলেছে, বাট এরকম আরো হাজারটা তুমি ডিফারেন্স পেয়ে যাবে, কিন্তু মেইন যে ডিফারেন্সটা সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে, সাইজে বড় সাইজে ছোট, অর্থনৈতিক ভাবে ইম্পর্টেন্ট অর্থনৈতিক ভাবে কম ইম্পর্টেন্ট। এটা গেল হচ্ছে ইসের পার্থক্য। এবার একটু ছবি টবি গুলো দেখে নিই। মূলত এখানে অনেকটা লেখা আছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, হ্যাবিটেট বাগেরা এরকম। তো এই যে এদের ক্যারেক্টারিস্টিক্স এবং হ্যাবিটেট, এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট, এগুলো আমি আজকের নোটে দেখাচ্ছি এরকম, কিন্তু অবশ্যই এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না। আমি বলতে চাই যে এগুলো হয়তো এখনো পর্যন্ত তোমাদের ক্লাসের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এদের হ্যাবিটেটটা কেন গুরুত্বপূর্ণ, সেই হ্যাবিটেটটাকে বোঝার জন্য কিন্তু তোমাদেরকে একটু সায়েন্স জানতে হবে। এবং এটা হচ্ছে গিয়ে নর্মাল ইকোলজিতে আমরা যে সায়েন্স পড়ে থাকি সেই সায়েন্সটাই। ধরা যাক এটা একটা পুকুর, ধরা যাক এটা একটা পুকুর, তো এটাকে মূলত তিনটে লেয়ারে ভাগ করা হয়। একটাকে বলে যে সারফেস ফিডার। সারফেস ফিডার মানে কি, যারা এইটাকে কি বলা হয়, সারফেস, উপরের তলকে সবসময় সারফেস বলা হয়। তো কিছু কিছু প্রাণী, কিছু কিছু মাছ আছে, কার্প আছে, মূলত এখানে কিন্তু কার্পদের সম্পর্কে ডিসকাস করা হচ্ছে, তোমরা কিন্তু অন্য কোনো মাছে নিয়ে গিয়েও না, কেউ কিন্তু এটা ভেবে বসো না যে হ্যাঁ আমি গোল্ড ফিশ সম্পর্কে ডিসকাস করছি, তেমনটা নয়। তোমাদেরকে খুব ছোট ভাবে এখানে ফিশারিজ দেওয়া হয়েছে বা অ্যাকোয়াকালচার দেওয়া হয়েছে, এখানে অন্যান্য প্রাণী বা অন্যান্য জলজ জীবেদের সম্পর্কে আলোচনা করার অতটা স্কোপ নেই, কিন্তু কার্পের সম্পর্কে তোমাদের কিছুটা আমার মনে হলো জানিয়ে দেওয়া উচিত। তার জন্য আমি বলছি। তো এখানে কার্পের সম্পর্কে বলা হয়েছে, এদের মধ্যে কি কি রয়েছে, একটা রয়েছে সারফেস ফিডার, যেটা শুধুমাত্র উপরতলায় যতখানি খাবার টাবার পাওয়া যায় ততখানি খাবে। এর মধ্যে কি আসে, এর মধ্যে দেশীয়তে আসে হচ্ছে গিয়ে রুই, আর সরি রুই না, এখানে কি আসে, কাতলা দেশীয়তে। এবং বিদেশিতে কি আসে, এক্সোটিকে কি আসে, সিলভার কার্প। এই মাছগুলো কি করে, এই মাছগুলো শুধুমাত্র এই উপরতলায় যতখানি খাবার টাবার পাওয়া যায়, যেসব পোকামাকড় ঘুরে বেড়ায়, যতখানি শ্যাওলা ফ্যাওলা থাকে, হোয়াট এভার ইট ইজ, এরা উপর থেকে খাদ্যদ্রব্য গ্রহণ করতে অনেকটা বেশি পছন্দ করে, অর্থাৎ এটা কিন্তু এদের ইকোলজিক্যাল নিশ। বারবার হ্যাবিটেট কথাটা বলা হচ্ছে, হ্যাবিটেট মানে একটা, এটা মানে ইকোলজিক্যাল নিশ এবং হ্যাবিটেটের মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে এটাই, যে কোনো একটা প্রাণী কম্পিটিশন যদি না দেওয়া হয় সে কিন্তু নিজেকে অনেকটাই বিস্তৃত করতে পারে। যেমন সেই হিসাবে যদি ধরা যায়, যখন তুমি মানুষের বা কি সরি কোনো একটা সাপোজ কোনো একটা বন্য জন্তুর কথা হবো, যেমন ধরা যাক বাঘ বা চিতাবাঘ। এবার চিতাবাঘ কোনো একটা কলকাতার একদম মধ্যবর্তী জায়গায় ঢুকে গেছে, তো চিতাবাঘ কি যেখানে কোনো মানুষ নেই, এবার কোনো মানুষ নেই, কোনো কম্পিটিশন নেই, চিতাবাঘ পুরো ঘুরে বেড়াচ্ছে, ট্রাম ট্রেন শিয়ালদা সবকিছু দেখে দেখে বেড়াচ্ছে। তো এই যে এতখানি জায়গা আছে, যতটুকু জায়গায় অ্যাকচুয়ালি বাঘটা বেঁচে থাকতে পারে কোনো কম্পিটিশন না থাকলে, সেটাকে বলা হয় হ্যাবিট্যাট। অর্থাৎ হ্যাবিট্যাট হচ্ছে গিয়ে একটি প্রাণীর বসবাসযোগ্য এরিয়া। এবং নিশ বলতে কি বোঝানো হয়, নিশ বলতে বোঝানো হয় যেটা হচ্ছে রিয়ালিটি। কারণ কলকাতায় এত মানুষজন আছে, ওই চিতাবাঘ আর কলকাতায় আসতে যাচ্ছে না, যে না ভাই আমি বনেই ঠিক আছে, ওই কলকাতায় কলকাতায় যাব না। তো এই যে বনটা আছে সেটা হচ্ছে গিয়ে ওর ইকোলজিক্যাল নিশ। তো এই যে কাতলা এবং সিলভার কার্প আছে, এরা কি করে, এরা শুধুমাত্র যত খাদ্যদ্রব্য আছে তারা এরা সারফেস থেকেই গ্রহণ করে, ঠিক আছে। এবার মধ্যবর্তী জায়গায় যারা খায় তাদেরকে কি বলা হয়, কলাম ফিডার। কলাম ফিডারদের মধ্যে কে কে আছে, কলাম ফিডারদের মধ্যে আছে গ্রাস কার্প এবং রুই। দেশীয়তে আছে হচ্ছে গিয়ে রুই, বিদেশিতে আছে হচ্ছে গিয়ে গ্রাস কার্প। গেল। এরা কি করে, এরা ওই মধ্যবর্তী জায়গা যেটা রয়েছে সেখানে খাওয়া দাওয়া করে, উপরেও খুব বেশি যায় না। রুই মাছ যদিও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সারফেস ফিডিংও করতে পারে, ইট ইজ নট লাইক কমপ্লিটলি কলাম ফিডার, বাট ইট মোস্টলি প্রিফার্স টু ফিড ইন দ্য কলাম। অর্থাৎ এর মানে কি, যে রুই মাছটা কখনো কখনো
উপরে গিয়েও সারফেস ফিডার অর্থাৎ কাতলা যে জিনিস যেগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে সেখানে গিয়েও কিছু সময় খেতে পারে যদি খাদ্যের অভাব দেখা দেয় রুই মাঝে। কিন্তু মোস্টলি ও কি পছন্দ করে, ও পছন্দ করে যে কোনো একটা পুকুরের মধ্যবর্তী যে গভীরতা আছে সেই গভীরতাতেই ও থাকবে এবং সেখানে খাদ্যদ্রব্য গ্রহণ করবে। এটা হচ্ছে গিয়ে ওর প্রাইমারি দাবি। তো রুই এবং গ্রাস কার্প এটা হচ্ছে এরকম। এবং তারপর একটার আছে যেটা একদম গভীর জলের মাছ, যাকে বলা হয় একদম গভীর জলের ফিশ। তো এই গভীর জলের ফিশদের মধ্যে কে কে আছে? একটা আছে হচ্ছে গিয়ে, এদেরকে কি বলা হয়, সরি, প্রথমে এদেরকে বলা হয় বটম ফিডার। ওকে। এই বটম ফিডারদের মধ্যে কে আছে? ইসেতে দেশীয়দের মধ্যে আছে মৃগেল মাছ, এবং বিদেশিদের মধ্যে কে আছে? কমন কার্প। হ্যালো। তো এরা নিচেদের থেকে খাদ্যদ্রব্য গ্রহণ করে, এখানে যা জন্মায় সেটুকুর মধ্যেই খায়। তো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, আমরা কেন জানবো যে কোনো একটা মাছ পার্টিকুলারলি একটা পুকুরের কোন গভীরতায় খাদ্যদ্রব্য গ্রহণ করে এবং কোন গভীরতায় সে বসবাস করে? এবার আমরা যখন এই জিনিসগুলো সম্পর্কে যখন আমরা রিসার্চ করে নলেজ সম্পর্কে জানতে পারি যে একই পুকুরে তিনটে আলাদা আলাদা গভীরতায় তিনটি আলাদা আলাদা কার্ভ রাখা যায়, তখন কিন্তু সায়েন্সটা এরকম ভাবে ডেভেলপ হলো যে একটা পুকুরেই তুমি কাতলা, রুই এবং মৃগেল মাছ চাষ করতে পারো। কেন চাষ করতে পারো? রুই মাছ যেটা কাতলা মাছ আছে, ও সারফেসে ফিডিং করবে, উপর উপর দিয়ে যতখানি খাবার দেওয়া হচ্ছে ও খেয়ে নেবে। রুই মাছ কি করবে? রুই মাছ কি করবে? রুই মাছ থাকে হচ্ছে গিয়ে মধ্যবর্তীতে, অর্থাৎ এরা হচ্ছে গিয়ে কলাম ফিডার। তো এরা মধ্যবর্তী জায়গায় খাওয়া দাওয়া করবে, উপরের কাতল মাছের খাবারও নিচে গিয়ে খাবে না, নিচের খাবারও খাবে না। মৃগেল মাছ কি করবে? মৃগেল মাছ শুধু বটম ফিডিং করবে, অর্থাৎ একদম গভীরতায় যে খাবারটা পাওয়া যায় ও কিন্তু গিয়ে সেটাকেই খাদ্য হিসাবে গ্রহণ করবে। তো রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ একে অপরকে কোনো রকম কোনো কম্পিটিশন দিচ্ছে না, একে অপরকে কোনো রকম অসুবিধা করছে না, তিন রকমের মাছকে একই সাথে চাষ করা যায়। এই রকম ভাবে বিভিন্ন কার্পকে পুকুরে একসাথে চাষ করাকে বলা হয় কম্পোজিট ফিশারি। অর্থাৎ একই সাথে কম্পোজিট, একটা না, একসাথে অনেকগুলো কম্পোজ করে একটা আহ ইকোসিস্টেম তৈরি করা হবে, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম তৈরি করা হবে যেখানে আলাদা আলাদা গভীরতায় আলাদা আলাদা মাছ থাকবে এবং তারা খাদ্যদ্রব্য গ্রহণ করবে। এবং সেম রকম ভাবে তিনটি বিদেশি কার্প, যেটা বললাম সিলভার কার্প, গ্রাস কার্প এবং কমন কার্প, এদেরকেও ভারতবর্ষে ঠিক সেরকম ভাবেই ইন্ট্রোডিউস করা হয়, যাতে এদেরকে যখন চাষ করা হয় এরাও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা গভীরতায় গিয়ে আলাদা আলাদা রকম ভাবে খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে। তো এটাই ছিল এখানেও দেখতে পারো তোমরা যে সিলভার কার্প, রুই, মৃগেল তিনটে আলাদা আলাদা গভীরতায় আছে, কাতলা, গ্রাস কার্প এরা আলাদা আলাদা গভীরতায় আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার তোমাদের এখানে তোমরা দেখতে পারো কি কি বলা আছে, সারফেস ফিডার, কলাম ফিডার, এসা গ্রাস কার্প কলাম এবং মার্জিনাল এরিয়াসে মাঝে মাঝে চলে যায়। যাই হোক, কমন ডিজিজ সম্পর্কে পরে পড়বো। তো এরকম ভাবে কম্পোজিট ভাবে চাষ করা হয়। এবার যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে মাছকে অ্যাকচুয়ালি কিরকম ভাবে হ্যান্ডেল করা হয়। হ্যান্ডেল করা জিনিসটা কি, একটা দুটো মাছ নিয়ে সেই মাছ থেকে কিভাবে তাদের বংশ বৃদ্ধি করিয়ে আমরা প্রচুর মাছ গ্রহণ করতে পারি এবং তাদের কিভাবে আমরা এমন ভাবে চাষ করবো যাতে তার সাইজও বড় হয়, যাতে তার প্রচুর পরিমাণে বংশ বৃদ্ধি হয়। এইভাবে যে হ্যান্ডলিং করা মাছেদেরকে, সেটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট এবং অনেকটাই সায়েন্স এর পিছনে রয়েছে। এবং এর পিছনে সায়েন্স গুলোকে যদি আমরা দেখি তাহলে খুব সহজেই দেখতে পারবো কি কি রয়েছে। একটা রয়েছে হ্যাচরি, সরি, কিভাবে চাষ করা হয় সেটার জন্য আমরা প্রথমে দেখব। প্রথমে কি রয়েছে, এক, এ, এটাকে বলা হয় স্পনিং পন্ড। স্পনিং পন্ড। এবার স্পনিং পন্ড জিনিসটা কি, সরি, স্পনিং পন্ড পড়ানোর আগে আমাদের আর একটা জিনিস একটু আইডিয়া না দিলে বুঝতে অসুবিধা হবে। সবার আগে মাছেদের একটা হ্যাবিট সম্পর্কে পড়া যাক, যেটা খুব গুরুত্বপূর্ণ। সে গুরুত্বপূর্ণটা কি, সেটা হচ্ছে গিয়ে মেটিং। একটা ফিমেল মাছ এবং একটা মেল মাছ কিভাবে একে অপরের সাথে মেটিং করে, অর্থাৎ মিলিত হয় এবং কিভাবে তাদের বংশবৃদ্ধি হয়ে থাকে। তো এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই জন্য যে মাছেদের কিন্তু টিপিক্যাল ফার্টিলাইজেশন যেটা হয় সেটা কিন্তু ম্যামেলিয়ান বার্ডস এর থেকে অনেকটাই আলাদা, রেপটাইলের থেকেও আলাদা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মাছেদের বহির্জনন।
বহির্জনন বা এক্সোফার্টিলাইজেশন হয়ে থাকে। ওকে, তো বহির্জনন বলতে কি বোঝানো হয়েছে? বহির্জনন বলতে বোঝানো হয় যে একটা ফিমেল মাছ মেটিং এর পর তারা ডিম পাড়ে, এবং এই যে ডিমটা থাকে এটা কিন্তু আনফার্টিলাইজড, অর্থাৎ নিষিক্ত নয়। এটা হচ্ছে গিয়ে একটা হ্যাপ্লয়েড সেল, যেটা যেটাকে আমরা বলে থাকি ডিম। মূলত আমরা যে মাছেদের যে ডিমটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু আনফার্টিলাইজ, সেটা কিন্তু হ্যাপ্লয়েড। গেল। তো যখন তারা মিলিত হয়, ফিমেল মাছ কি করে, তারা নিজেদের মধ্যে থেকে এই ডিমটাকে বাইরে জলের মধ্যে ডিম পাড়ে। তো এরকম ভাবে ডিমগুলো ভাসে, এবং একটা মেল মাছ কি করে, নিজেদের শুক্রাণুগুলোকে নিঃসরণ করে, এবং এই শুক্রাণুগুলো এই মেল মাছ থেকে এসে 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 ডিম্বাণুকে ধীরে ধীরে নিষিক্ত করে। গেল। তো এটাকে সাইন্টিফিক ভাবে কি করা হয়, কি করা হয় সেটাকে আমরা দেখব। যে মূলত একটা কি করা হয় সেটাকে আমরা দেখব। কি করে, প্রথমে আহ তোমাদেরকে মাছেদের বংশ বৃদ্ধি করতে হবে। মাছেদের বংশ বৃদ্ধি করার সময় কি করা হয়, সব থেকে যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে আহ দুটো মাছ নাও। কি অনুপাতে নিতে হবে? 1:2, ফিমেল ইস টু মেল। গেল। একটা স্ত্রী মাছ এবং দুটো পুরুষ মাছ, অবশ্যই হেলদি, সমস্ত রকম কোনো রোগ জীবাণু যাতে তারা মুক্ত হয়, কারণ তারা যদি হেলদি না হয়, প্যারেন্টসরা যদি হেলদি না হয়, তাদের যে অফস্প্রিং গুলো তৈরি হবে তারাও কিন্তু হেলদি হবে না। প্যারেন্টসদের মধ্যে যদি কোনো রকম ভাইরাস থাকে বা কোনো ব্যাকটেরিয়া থাকে, তারা যদি রোগ জীবাণুগ্রস্ত হয় বা তারা জেনেটিক্যালি দুর্বল হয়, তাহলে কিন্তু তাদের অফস্প্রিংরাও সেরকমই হবে, সেটা কিন্তু অর্থনৈতিক ভাবে খারাপ। এর জন্য আগেও বলা হয়েছে, প্রাণী জননের সময় আগেও বলেছিলাম, যখন ইনব্রিডিং আউটব্রিডিং করা হয় সবসময় কিন্তু মাথায় এটাই রাখা হয়, এমন কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রাণীকে তোলা উচিত, বা এমন কোনো ইন্ডিভিজুয়াল প্রাণীদের মধ্যে মেটিং করানো উচিত যারা অনেকটাই হেলদি এবং সমস্ত রকম রোগ জীবাণু থেকে মুক্ত থাকে। তো এরকম কি করা হয়, তিনটে মাছ নেওয়া হবে, সাপোজ ধরা না, একটা ফিমেল এবং দুটো মেল, এই অনুপাতে নেওয়া হয়। এবং নেওয়ার পর কি করা হয়, নেওয়ার পর তাদেরকে ইনডিউসড ব্রিডিং করতে হয়। ইনডিউসড ব্রিডিংটা কি? হোয়াট ইজ ইনডিউসড ব্রিডিং? ইনডিউসড ব্রিডিং, গেল। ইনডিউসড ব্রিডিংটা কি? ইনডিউসড ব্রিডিংটা হচ্ছে গিয়ে যে কিছু কিছু মাছেদের কি হয়, যে তারা বদ্ধ জলে বা অনেক সময় নিজেদের পছন্দ, নিজেদের একটা হ্যাবিটেট না থাকলে পরে তারা কিন্তু কোন রকমের মেটিং এ পার্টিসিপেট করে না। অর্থাৎ দুটো ফিমেল ফিমেল ফিশ এবং মেল ফিশ তারা একই সাথে একই পন্ডে থাকলে পরেও তারা কিন্তু নিজেদের মধ্যে কোনো রকমের মেটিং করবে না। তো বেশিরভাগ মাছেদের মধ্যে এই একটা প্রবলেম দেখা গেছে, যে তারা, হ্যাঁ, সঠিক সিচুয়েশন বা অবস্থান বা কি বলবো, সিচুয়েশন না হলে পরে তারা নিজেদের মধ্যে মিটিং করে না। এবং তাদেরকে তখন কি করা হয়, তখন তাদেরকে ইনডিউস করা হয়। কিভাবে ইনডিউস? ইনডিউস বলতে গেলে তখন তাদেরকে বলা হয়, তখন তাদেরকে এমন ভাবে প্রভাবিত করা হয় যাতে তারা মিটিং বা মিলনে সম্মত হয়। এবং এই মাছেদের ক্ষেত্রে কি করা হয়, মাছেদের ক্ষেত্রে কি করা হয়, যে সবার আগে কি করো, যে মাছগুলোকে আহ ধরা হচ্ছে, এরকম মাছেদের দেখা যাচ্ছে, মাছেদের মাথা থেকে যেসব মাছেদের ধরা হচ্ছে সেসব মাছেদের, মানে যে মাছগুলোকে মূলত বাজারে বিক্রি করা হচ্ছে সেই সব মাছেদের মাথা থেকে সবার আগে পিটুইটারি গ্ল্যান্ড কালেক্ট করো। মাছেদের মাথা থেকে পিটুইটারি গ্ল্যান্ড কালেক্ট করা। প্রথমে পিটুইটারি গ্ল্যান্ড কালেক্ট করলে, পিটুইটারি গ্ল্যান্ড কালেক্ট করার পর কি করা হয়, সেই পিটুইটারি গ্ল্যান্ড গুলোকে হোমোজিনাইজ করা হয়, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড গুলোকে ফাটিয়ে তাদের একটা মানে মিশ্রণ তৈরি করা হয়। যেমন আহ, ধরো মর্টার আর পেসেলের মধ্যে ওই অনেকগুলো মাছের পিটুইটারি গ্ল্যান্ডকে রাখা হলো, তারপর সেটাকে ধীরে 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 হোমোজিনাইজ করা হচ্ছে, অর্থাৎ ধীরে 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 সেটাকে পেশা হচ্ছে, যাতে গ্ল্যান্ডের মধ্যে থাকা সমস্ত রকমের স্যাপ বা রস বাইরে বেরিয়ে আসে। কি করা হয়, পিটুইটারি পিটুইটারি গ্ল্যান্ড হোমোজেনাইজ করা হয়। এবার পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে কি থাকবে, পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে দুটো পার্টিকুলার হরমোন যেটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, সেটা হচ্ছে এলএইচ এবং এফএসএইচ। এলএইচ মানে কি? এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, এন্ড এফএসএইচ কি? এফএসএইচ হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন।
এই এফএসএইচ এবং এলএইচ এই দুটোরই একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এরা যদি পুরুষ এবং স্ত্রী উভয় প্রাণীর দেহে প্রচুর পরিমাণে থাকে, তারা কিন্তু অনেকটা মিলনে উদ্যত হতে পারে বা তাদের মধ্যে এরকম মিলনের বাসনা জাগতে পারে। তো এই জিনিসটাকে এক্সপ্লয়েট করা হয় কিরকম ভাবে, যে যেসব মাছেদেরকে বাজারে বিক্রি করা হচ্ছে সেই সব মাছেদের মাথা ফাটিয়ে সেখান থেকে পিটুইটারি গ্ল্যান্ড কালেক্ট করে সেটাকে পিষে ভেতরকার যে রসটাকে বের করা হয়, যেটার মধ্যে এফএসএইচ এবং এলএইচ থাকে, যে পিটুইটারি গ্রন্থির রসকে মাছেদের দেহে প্রবেশ করানো। মাছেদের দেহে প্রবেশ করানো বলতে কি বলা হচ্ছে, যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে রসটাকে পাওয়া যায়, অবশ্যই সেটাকে কিছুটা প্রসেস করতে হয়। পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে রসটা পাওয়া যায় সেটা সেরকম ভাবে ইনজেকশনে ঢুকিয়ে নিয়ে সোজাসুজি মাছের দেহে তো ঢুকিয়ে দেওয়া যাবে না, তাহলে তো প্রবলেম। কারণ পিটুইটারি গ্ল্যান্ড অনেক কিছু থাকে, মূলত পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে রসটাকে পাওয়া যায় সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজ করি বলতে গেলে আমরা প্রচন্ড স্পিডে সেটাকে ঘোরাই, এবং এই ঘোরানোর ফলে কি হয়, যে সেডিমেন্ট গুলো থাকে সেগুলো নিচে পড়ে যায়, উপরে একটা স্বচ্ছ সলিউশন পাওয়া যায় যেটার মধ্যে এলএইচ এবং এফএসএইচ সলিউবেল কন্ডিশনে থাকে, এবং সেই সলিউবেল যে অংশটাকে পাওয়া যায় সেটাকে একটা সিরিঞ্জের সাহায্যে কালেক্ট করে কি করা হয়, স্ত্রী এবং পুরুষ উভয় মাছেদের বডিতে প্রবেশ করানো হয়। কিভাবে প্রবেশ করানো হয়, মাছেদের দৈর্ঘ্যের অর্ধেক এক তো গেল, কোথায় পার্শ্ব রেখা বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোণে। তো যাই হোক, এরকম ভাবে ওই পিটুইটারি গ্ল্যান্ডের যে রসটা থাকে সেটাকে পরিশ্রুত করে আমরা কি করি, স্ত্রী এবং পুরুষ উভয় মাছেদের দেহে প্রবেশ করাই। এর ফলে তারা কি হয়, তারা মিলনে উদ্যত হয়। এবার এরকম ভাবে 1:2 যে রেশিও ফিমেল ইস টু মেলে মাছেদের, সেরকম কি করা হয়, একটা কি বলে পুকুরে তাদেরকে রেখে দেওয়া হয়, এবং তখন তারা একে অপরের সাথে মিলিত হয়। মিলিত হওয়ার পর কি হয়, যেটা তোমাদেরকে আমরা এক্সো ফার্টিলাইজেশন সম্পর্কে বললাম, যে স্ত্রী মাছেরা নিজেদের যে ডিম থাকে সেটাকে বাইরে নিঃসরণ করে, পুরুষ মাছেরা নিজেদের স্পার্মকে বাইরে নিঃসরণ করে, এবং এই স্পার্ম গুলো গিয়ে কি করে, কি স্ত্রী মাছ ডিম নিঃসরণ বা ডিম্বাণু, ডিম বলবো না, ডিম্বাণু নিঃসরণ, এবং পুরুষ মাছ স্পার্ম নিঃসরণ গেল। তো এবার সেটা কি করবে, স্পার্ম গুলো গিয়ে ধীরে ধীরে সেই ডিম্বাণু গুলোকে নিষিক্ত করবে। স্পার্ম নিজে হ্যাপ্লয়েড, ডিম্বাণু গুলো হ্যাপ্লয়েড, একে অপরকে ফার্টিলাইজ করে দিল, হয়ে গেল জাইগোট বা ডিপ্লয়েড। তো এরকম ভাবে প্রথম জাইগোট বা ডিম পাওয়া যায়, যেটা থেকে পরবর্তীকালে অন্যান্য মাছ তৈরি হতে পারে। এরপর এই ডিমগুলোকে কি করা হয়, বলা হচ্ছে যে 18 থেকে 24 ঘন্টা পর পর এই ডিমগুলোকে কালেক্ট করা হয়। গেল। এবং এখান থেকে এই যে ডিমগুলো থাকে, এই ডিমগুলো থেকে ধীরে ধীরে অন্যান্য মাছেরা কিভাবে তৈরি হয় সেটা আমরা পরদিন জানবো। চেষ্টা করেছিলাম যে আজকের মধ্যে শেষ করার, কিন্তু হলো না। ঠিক আছে, আমরা এটাকে কালকে পড়বো। তো আহ আজকে আমরা যতখানি পড়লাম, যে মাছ কি, অ্যাকোয়াকালচার কি, পিসিকালচার কি, কেন ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার স্থান কততে, কোথায় কি সব পড়ানো হয়, এবং কি কি ইম্পর্টেন্ট, কার্প কাকে বলে, কার্পের মধ্যে কি কি ভাগ আছে, সেগুলো কিভাবে আলাদা আলাদা জায়গায় একই পুকুরে চাষ করা সম্ভব, সেগুলো আজকে আমরা জানতে পারলাম। এর পরদিন আমরা ফিশ হ্যান্ডলিং এর যে পরবর্তী স্টেপটা আছে, অর্থাৎ এখন আমরা ডিমটাকে তো কালেক্ট করলাম, সেই ডিম থেকে ধীরে 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 কিভাবে একটি পূর্ণাঙ্গ মাছ যেটা বাজারজাতকরণের উপযুক্ত সেটা তৈরি করা হয়, যেমন মূলত বলা হয় যে প্রতিপালন কিভাবে করা হয়, সেটাকে আমরা পরদিন জানবো। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।